আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাদের জন্য ভৌতিক স্টোরি 2024-এর নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকে আপনারা এই পর্ব শুনতে চলেছেন তান্ত্রিক ও ভুবনডাঙ্গার প্রেত এর পরবর্তী খণ্ড। আমাদেরকে এই ঘটনা যিনি পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে সায়ান প্রামাণিক। তো যিনি যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পরিচালনার চেষ্টা করছি। নমস্কার বাবু মুশারফ ভাই, আশা করি ভৌতিক স্টোরি 2024 এবং এই চ্যানেলের সকল শ্রোতা এবং আপনি ভালো আছেন। আমি আজকে নিয়ে চলে আসলাম তান্ত্রিক ভুবনডাঙ্গার প্রেত গল্পের আরেকটি খণ্ড। চলে যাওয়া যাক আজকের খণ্ডে। এরপর 2-3 দিন সবকিছু ঠিক থাকায় গ্রামের মানুষেরা সবকিছু ভুলে যেতে লাগলো। আবার সবাই নিজেদের কাজে মনোনিবেশ করলো। কিন্তু 4র্থ দিনে কানাই সর্দারের বাড়িতে ঘটে গেল এক অঘটন। সেদিন সন্ধ্যায় কানাই সর্দারের স্ত্রী রায়ের উপর নেমে এলো সেই প্রেতের ছায়া। সেদিন সন্ধ্যায় রায়ের সই সাবিত্রী এসে তাকে হন্তদন্ত হয়ে রাখতে থাকলো। সাবিত্রীর আওয়াজ শুনে রাই বেরিয়ে এসে দেখলো সাবিত্রী খুব জোরে জোরে হাঁপাচ্ছে। তার সেই অবস্থা দেখে রায় জিজ্ঞেস করে, কিরে তুই এমন হাঁপাচ্ছিস কেন? সাবিত্রী কাঁদো কাঁদো স্বরে বলে, শিগগিরই আমাদের ঘরে চল, আমার শাশুড়ির খুব শরীর খারাপ করেছে, তোকে একটিবার দেখতে চাইছে। কমলা খুড়ির নাম কানে যেতেই রায় 7-5 না ভেবে সাবিত্রীর সাথে বেরিয়ে আসে। মাঠের আল পথ ধরে যেতে যেতে রায় লক্ষ্য করলো একটা কালো পাতলা কুয়াশার চাদর চারিদিকে ঢেকে রেখেছে। নিকষ আধারে শুধু ঝিঝি পোকা আর দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। 2-1টি জোনাকি পোকা মাঝে মাঝে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। আলপথ যেতে যেতে রাই এবারও খেয়াল করলো না সেই পথ কোনো মতেই সাবিত্রীদের ঘরের দিকে যায় না, ওটি বরং গ্রামের শ্মশানের পথ। শ্মশানের কাছে এসে চমক ভাঙলো রায়ের। সে ভয়ে ভয়ে বলে উঠলো, এই সাবিত্রী, তুই আমায় শ্মশানে নিয়ে এলি কেন? কথাগুলো বলেই রায় সামনে দাঁড়ানো সাবিত্রীর হাত স্পর্শ করতে গেল। সাবিত্রীর হাত স্পর্শ করতেই রায়ের মুখ দিয়ে এক ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এলো। কে এ তো সাবিত্রীর হাত নয়। পরের কথাটা রায়ের মুখ দিয়ে বেরোলো না, গলাতেই আটকে গেল। সাবিত্রী তার দিকে ফিরে প্রেত ছিল ব্যক্তি কুটিল হাসি হেসে উঠল। ধীরে ধীরে সাবিত্রীর অবয়ব পাল্টে যেতে লাগলো। তার মুখমণ্ডলে চোখ মুখ নাক বলে কিছুই নেই, হাতে শুধু দোলা পাকানো মাংসপিণ্ড, যা ধীরে ধীরে রায়ের চোখের সামনে খসে পড়তে লাগলো। চোখের কোটরে ধিক ধিক করে আগুন জ্বলছে। হঠাৎ সেই প্রেতের শরীরটা বিশাল আকার ধারণ করলো। সেই দৃশ্য দেখে রায়ের মুখ থেকে কোনো কথা বেরোলো না। ভয়ে তার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। পালিয়ে যেতে ভুলে গেল সে। ধীরে ধীরে সেই প্রেত তার কালো লিকলিকে হাত তার দিকে বাড়িয়ে দিচ্ছে। সেই হাত তার গলায় বসে গেছে। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে রায়ের শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল, সে ঠিক বিষ্ণুনাপিতের মতো। একইভাবে রায়ের শরীরটাকেও ব্রাহ্মণী নদীর পাড়ে পুঁতে রেখে বাতাসে মিলিয়ে গেল। এত দূর শুনে তান্ত্রিক অভয়কে প্রশ্ন করলেন,
এরকম এরকম নৃশংস দুটি মৃত্যু দেখেও তোমরা মৃত্যুগুলির আসল কারণ অনুমান করতে পারোনি? ভোরের আলো ফুটতেই শ্মশান পথযাত্রীর কিছু লোকজন লায়ের বীভৎস মৃতদেহ উদ্ধার করলো। কানাই সর্দার সারা রাত নানা স্থানে খুঁজেও যখন রায়ের খোঁজ পেল না, তখন সে মনে নানা সংখ্যা নিয়ে শ্মশানের দিকে পা বাড়ালো। শ্মশানে পৌঁছে রায়ের বীভৎস মৃতদেহ থেকে সেও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণ পর সেখানে বসে পড়ে কানাই সর্দার কাঁদতে কাঁদতে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে শুরু করলো, হে ঈশ্বর, আমি তো আজ অব্দি কারোর কোনো অনিষ্ট করিনি, তবে কোন পাপে তুমি আমার রায়কে আমার থেকে কেড়ে নিলে? তুমি রক্ষা করলে না ওকে। তুমি প্রাসান হৃদয়, তুমি মিথ্যে ঈশ্বর, তুমি মিথ্যে। সেই ভিড়ের মাঝে গ্রামের এক প্রবীণ বৃদ্ধ বলে উঠলেন, কাল সন্ধ্যাবেলায় আমি রায়কে ওর সই সাবিত্রীর সাথে শেষবারের মতো দেখেছিলাম। সাবিত্রী ওকে কোথায় যেন নিয়ে গিয়েছিল। তখন সেখানে সাবিত্রী উপস্থিত ছিল। সে কাঁদতে কাঁদতে প্রতিবাদ করে বলল, আপনি কি বলছেন খুড়োমশাই? আমি তো কাল রাতে আমার বাপের বাড়ি গিয়েছিলাম। সকালে গ্রামে ফিরে যখন রায়ের মৃত্যুর কথা শুনলাম, আমি তৎক্ষণাৎ এখানে ছুটে এলাম শেষবারের মতন আমার সইকে দেখতে। সব কথা শুনে বৃদ্ধের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এতটা ভুল কিভাবে হলো তার? কিছু বুঝতে না পেরে তিনি বললেন, ও তো হবে হয়তো বয়সের ভারে, অন্ধকারে মনে হয় ভুল দেখেছিলাম। তাই বলে তিনি চুপ করে রইলেন। রায়ের মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে নেমে এলো শোকের ছায়া। শেষকৃত্য সম্পন্ন করে কানাই সহ শ্মশান যাত্রীর দল ফিরলেন বাড়ি। পরপর দুটি বীভৎস মৃত্যুতে গ্রামের মধ্যে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল, কিন্তু তাদের মৃত্যুর প্রকৃত কারণ তাদের কাছে বোধগম্য হলো না। সেদিন রাতেই ঘটে গেল আরেক দুর্ঘটনা। ঘরে জল শেষ হয়ে যাওয়ায় হারাধন মুদির বিধবা স্ত্রী কুসুম রাতেই পুকুর পাড়ে জল ভরতে গিয়েছিল। মাথা নিচু করে ছাদ পাশ ভাবতে ভাবতে ঘরের দিকে এগোতে যেতেই পাশের ঝোপ থেকে একটা খড়খড় শব্দ শুনতে পেল সে। কিছুক্ষণ সেদিকে লক্ষ্য করতেই দেখলো একটা কালো ছায়া মূর্তি সরে গেল। কুসুমের শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। একলা মেয়ে মানুষকে পেয়ে যদি কোনো দুষ্টু লোক কোনো খারাপ মতলবে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে, সেই সব ভেবে কুসুম তাড়াতাড়ি কলসি নিয়ে ছুটতে শুরু করলো। আর দুটো ঝোপ পেরোলেই তার ঘরের দিকে যেতে পারবে সে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ঠিক তখনই সেই ভয়ঙ্কর প্রেত তার সামনে এসে রাস্তা রোধ করে দাঁড়ালো। প্রথমে আধারের প্রেতের রূপ ঠিক মতো দেখতে না পেলেও কিছুক্ষণ পর অন্ধকার কিছুটা চোখের সয়ে আসতে প্রেতের আসল রূপ দেখে কুসুম ভয়ানক চিৎকার করে উঠল। চোখের নিমিষে প্রেতটি বিশাল আকার ধারণ করলো। সেদিকে তাকাতেই ভয়ে কুসুমের হৃদস্পন্দন বন্ধ হলো। প্রেতটির ভয়ানক আক্রোশে কুসুমের শরীরটি ছিন্ন ভিন্ন করে সেখানে ফেলে রেখে অন্তর্নিহিত হলো। সূর্যদেব পূর্ব আকাশে উদয় হতেই শুরু হলো আরো এক নতুন সকালের। আর এই সকাল আর 5টি সাধারণ সকালের থেকে সম্পূর্ণ আলাদা। এই সকালের সাথে গতকালের সেই বিষাদময় সকালের দৃশ্য দেখা গেল। কুসুমের ঘরের কিছুটা দূরে তার ছিন্ন ভিন্ন শরীরটা পাওয়া গেল। কোনো হিংস্র জন্তু তার বিশাল নখর দিয়ে যেন শরীরটা ফালা ফালা করে দিয়েছে। এই দৃশ্য দেখে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের শির দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত বয়ে যায়। বিষণ্ণ হৃদয়ে তারা যে যার কাজে চলে যায়। কালো রমি কুসুমের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করে। একে একে 3টি বীভৎস মৃত্যু হবার ফলে জমিদার রুদ্রশঙ্কর মুখার্জি সন্ধ্যায় এক সভার আয়োজন করলেন। নায়েব মশাই সেই সভায় যোগ দিতে রওনা হতেই রাস্তার পাশের বিশ্বাসদের বাঁশঝাড়ের উপর কিছু একটা নাড়াচাড়া করতে দেখলেন। তার হাতে থাকা লণ্ঠনটা সেদিকে ঘোরাতেই তিনি দেখলেন একটা চাপ অন্ধকার সেখানে বসে আছে। সেই দৃশ্য দেখে নায়েব মশাইয়ের আর কিছু বুঝতে বাকি থাকে না। তিনি রাম রাম ধ্বনি দিতে দিতে জমিদার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। একদম জমিদার বাড়ির সামনে তিনি টাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেলেন। সাময়িক উত্তেজনার ফলে তিনি চেতনা হারালেন।
তড়িঘড়ি বৈদ্যমশাইকে খবর দেওয়া হলো। তিনি কিছু সময়ের পর জমিদার বাড়িতে এসে উপস্থিত হলেন। তারপর নায়েব মশাইয়ের কিছুক্ষণ সেবা শুশ্রূষা করতেই তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরতেই তিনি সমস্ত ঘটনা বলতে শুরু করলেন। সভায় যোগদান দিতে রওনা হতেই রাস্তার পাশের বিশ্বাসদের বাঁশঝাড়ের উপর কিছু একটা নড়াচড়া করতে দেখলাম। হাতে থাকা লণ্ঠনটা সেদিকে ঘোরাতেই যা দেখলাম, এটা চাপ চাপ অন্ধকার সেখানে বসে আছে। অভিজ্ঞ জমিদার মশাই বুঝতে পারলেন নায়েব মশাই চেতনা হারানোর আসল কারণ, আর তিনি তিনটি বিভৎস মৃত্যুর কারণও তার কাছে আর অজানা রইল না। জমিদার সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, গ্রামে ভয়ঙ্কর অশরীরীর আগমন ঘটেছে। সবাই মায়ের মন্দিরের পবিত্র জবা ফুল আনো। এরপর দল বেঁধে বাড়ি ফেরো। সাবধানের মার নেই, গ্রামে ভয়ঙ্কর অশরীরের আগমন ঘটেছে। সেই এতদিন ধরে ভয়ঙ্কর হত্যালীলা চালাচ্ছে, ফলে সবাই যেন বিকেলের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করে নিজের ঘরে চলে যাবে। সন্ধ্যার সময় যেন কেউ বাড়ি বাইরে না থাকে। নায়েব মশাই, আপনি কাল সকালেই এই মর্মে ঢেরা দেওয়ার ব্যবস্থা করুন। সবাই দল বেঁধে মায়ের পুজোর ফুল সঙ্গে করে দুরু দুরু বক্ষে নিজের ঘরের দিকে রওনা হলো। আগের দিনের সন্ধ্যার ঘটনায় সবাই ভয়ানক আতঙ্কের মধ্যে ছিল। জমিদার মশাই পরদিন সকালে খোঁজ পেলেন এক ওঝার। পাশের গ্রাম ভবানীপুরে সেই ওঝার বাস। সকলে তাকে নিবারণ ওঝা বলে চেনে। ওঝা মশাই নাকি পিশাচ সিদ্ধ, ফলে ভূত প্রেত পিশাচকে খুব সহজেই নিজের বশে আনতে পারেন। আগত বিপদের হাত থেকে রক্ষা পেতে 5 জনের একটি দল পাশের গায়ে নিবারণ ওঝার বাড়ির দিকে রওনা হলো। ভবানীপুরে পৌঁছে সেই ওঝার বাড়ির খোঁজ করতে সবাই এক বাক্যে তার বাড়ি দেখিয়ে দিল। সবাই সেখানে পৌঁছে দেখলো এটা ছোট্ট একটা একচালা করে ঘর, মাথায় খড়ের ছাউনি দেওয়া। ঘরের দরজায় টোকা দিতে বেরিয়ে এলো চল্লিশ ঊর্ধ্ব এক মাঝারি মাপের পুরুষ। লম্বা লম্বা চুল, কান ছাপিয়ে নেমে এসেছে। দাড়িতে পুরো মুখ ভর্তি হয়ে আছে। গলায় লাল রঙের পুঁথির মালা আর হাতে একটা চিমটা, কোমরে সাদা রঙের ধুতি পরে আছেন। তাদের দেখে তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, কি ব্যাপার, কার খোঁজে তোমরা এখানে এসেছো? তার কথা শুনে সকলে বললেন, আজ্ঞে বাবা, এটা কি নিবারণ ওঝার বাড়ি? আমরা নিবারণ ওঝার খোঁজে পাশের গ্রাম ভুবনডাঙ্গা থেকে এখানে এসেছি। আমাদের গ্রামে এক ভয়ঙ্কর প্রেতের উপদ্রব শুরু হয়েছে। সে এক মরণ খেলায় মেতে উঠেছে। তাদের হাত থেকে আমরা নিস্তার চাই, বাঁচতে চাই। তাদের কথা শুনে সেই লোকটি বলে উঠল, তোমরা ঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছ। আমি নিবারণ ওঝা। আমি তোমাদের এই বিপদ থেকে রক্ষা করব। বেশ, তোমরা অনেকখানি পথ থেকে এসেছ, তোমরা একটু বিশ্রাম নাও, আমি এক্ষুনি তৈরি হয়ে এসেছি। কিছুক্ষণ অপেক্ষা করতেই নিবারণ ওঝা তৈরি হয়ে এলেন। এখন তার বেশভূষার একটু পরিবর্তন হয়েছে। তার সেই লম্বা চুলগুলো মাথার উপর ধুতি করে বাঁধা। আদুর গায়ে তিনি একটি লাল রঙের ফতুয়া পরেছেন আর হাতে নিয়েছেন এক অদ্ভুত দর্শন লাঠি। কাঁধে নিয়েছেন একটি কাপড়ের পুঁটলি। সবকিছু সংগ্রহ করে তিনি ভুবনডাঙ্গার প্রজাদের সাথে গরুর গাড়িতে চড়ে বসলেন। দুপুর বেলায় যখন তারা ভুবনডাঙ্গায় পৌঁছালেন, তখন নিবারণ ওঝাকে দেখতে সারা গ্রাম ভেঙে পড়েছে। সকলে তাকে সাদরে অভ্যর্থনা জানালেন। প্রথম সারিতে দাঁড়িয়েছিলেন স্বয়ং জমিদার রৌদ্রশঙ্কর। তাকে আদর আপ্যায়ন করে জমিদার বাড়িতে নিয়ে যাওয়া হলো। মধ্যাহ্ন ভোজ সেরে তারা যখন বৈঠকখানায় বসলেন, তখন জমিদার মশাই বললেন, বুঝতেই তো পারছেন ওঝা মশাই, বড় আশা করে আমরা আপনার শরণাপন্ন হয়েছি। দয়া করে আপনি এই বিপদের হাত থেকে আমাদের গ্রামের প্রজাদের রক্ষা করুন। নিবারণ বললেন, আগামী অমাবস্যা আর মাত্র 3 দিন বাকি।
তবে স্থান আমি এই অমাবস্যার আগেই নির্বাচন করব। আমি আপনাকে কথা দিচ্ছি জমিদার বাবু, সেই প্রেতকে তার উপযুক্ত শাস্তি আমি দেব এবং এই গ্রাম ছাড়া করব। নিবারণ ওঝার সমস্ত কথা শুনে জমিদার মশাই বললেন, বেশ ওঝা মশাই, আপনার যা যা জিনিস লাগবে আমাকে বলবেন, আমি সব ব্যবস্থা করে দেব। আপনার যা যা লাগবে আমি সব দিতে রাজি। আপনি শুধু এই গ্রামকে ওই ভয়ঙ্কর অপশক্তির হাত থেকে রক্ষা করুন। জমিদার মশাইয়ের প্রত্যুত্তরে নিবারণ ওঝা বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন জমিদার মশাই। পরদিন সকালেই জমিদার রুদ্রশঙ্কর মুখার্জির দুজন লেঠেল সহ নিবারণ ওঝা সমস্ত গ্রাম ঘুরে দেখলেন আর সবার সাথে অল্প বিস্তর কথাও বললেন। সারা গ্রাম ঘুরেও সেই অপশক্তির কোনো চিহ্ন খুঁজে পেলেন। 2 দিন এভাবেই কাটল। অমাবস্যার দিন সকালবেলা একখানা লম্বা ফর্দ জমিদার রুদ্রশঙ্করের হাতে দিলেন নিবারণ ওঝা। সেই 1 হাত লম্বা ফর্দ দেখে জমিদার বুঝলেন ও 3.5 গর্জন সার। সেই ফর্দে আতপচাল, সুগন্ধি দ্রব্য, রক্তচন্দন, ঘি, সরিষার তেল, নানাবিধ সবজি, রকমারি ফলমূল সবকিছু বেশি পরিমাণে লিখেছে। অর্থাৎ যজ্ঞ সম্পন্ন করে নিবারণ যায় বেঁচে যাওয়া উপাদানগুলো সব নিজের পুঁটলিতে পূর্বে। পরক্ষণে জমিদার নিজের মনকে বুঝালেন, সে যাই হোক, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যা খরচ হবে তা আমাকে করতেই হবে, এত ভেবে কাজ নেই। রুদ্রশঙ্কর তার হাতের ফর্দ আর একটি থলি টাকা নিজের ভৃত্যের হাতে দিয়ে তাকে পাঠিয়ে দিলেন বাজারে। সমস্ত গ্রামবাসীদের নিবারণ জানিয়ে দিলেন আজ রাতে তিনি গ্রামের শ্মশানে ব্রাহ্মণী নদীর চরে যজ্ঞ বসবেন। আর সবাইকে বারবার সাবধান করে দিলেন কেউ আজ রাতে নিজের ঘর থেকে বেরোবে না। তাদেরকে সতর্ক না করলেও চলতো, কারণ 3টি মৃত্যুর ঘটনার পর কেউ আর রাতে ঘরের বাইরে বেরোনো তো দূর, সন্ধ্যার পর নিজের ঘরের দরজা জানালা অবধি খুলতে ভয় পায়। ক্রমে ক্রমে সূর্যদেব অস্ত গেলেন। ঘনীভূত হলো গাঢ় অন্ধকার। একটি ভয়ঙ্কর লোমহর্ষক পরিবেশের সৃষ্টি হয়। অন্ধকার নামার সাথে সাথে সন্ধ্যা নামা মানেই এখন ভুবনডাঙ্গার মানুষের কাছে এক ভয়ঙ্কর বিভীষিকার আগমনের সূচনা হওয়া। আজ অমাবস্যার কারণে অন্য দিনের তুলনায় চারিদিকে দুর্ভেদ্য অন্ধকার বিরাজ করছে, যেন সারা গ্রামে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। চারিদিক শুনশান নিঝুম হয়ে আছে। একটি পিন ফেললে সেই শব্দ স্পষ্ট শোনা যাবে। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো। যজ্ঞের সমস্ত সামগ্রী ঠিক মতো গুছিয়ে নিয়ে যজ্ঞে বসলো নিবারণ ওঝা। সে মনে মনে ভাবলো, একটি সাধারণ বিরহ আত্মাকে বিতাড়িত করতে তার এত বেশি বেগ পেতে হবে না। ফলে যজ্ঞের বেঁচে যাওয়া বিভিন্ন সামগ্রী সে নিজের কাছে রাখতে পারবে। তার মুখে ফুটে উঠল এক আত্মতৃপ্তির হাসি। হাসতে হাসতে বলে ফেলল, মারিত ভাণ্ডার, মারিত ঘণ্টার, লুঠিত ভাণ্ডার। প্রথমে নিবারণ ওঝা সাদা বালি দিয়ে একটি যন্ত্র অঙ্কন করলেন। সেই যন্ত্রটি দেখতে অনেকটা ত্রিভুজের মতো। সেই ত্রিভুজের 3টি কোণে রাখলেন একটি করে মোড়ার খুলি, আর যন্ত্রের মধ্যে রাখলেন একখানা মাটির প্রদীপ। নিজের আঙুল কেটে সেখান থেকে নির্গত রক্ত দিয়ে খুলির কপালে একটি করে তিলক অঙ্কন করলেন। চন্দন কাঠের বেদি তৈরি করলেন। তারপর তাতে অগ্নি নিক্ষেপ করে যজ্ঞের শুরু করলেন তিনি। এরপর একে একে মন্ত্রোচ্চারণের সাথে সাথেই সেই যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিতে লাগলেন। সেই হোমের আগুনে চারিদিক আলোকিত হচ্ছিল। এদিকে জমিদার সহ সমস্ত গ্রামবাসী ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন আজকে যেন নিবারণ ওঝার হাতে সেই অপশক্তির বিনাশ ঘটে। কাল যেন এক নতুন সকালের সূচনা হয়। এদিকে চণ্ডকাপালি গভীর জঙ্গলে আবার যজ্ঞে বসেছে। তার 2 চোখে প্রতিফলিত হচ্ছে সামনে জ্বলতে থাকা আগুনের প্রতিচ্ছবি। কিছুক্ষণ ধ্যানের পর সে বলে উঠল, কিরে, ওই নিবারণ ওঝা ব্রাহ্মণী নদীর চরে যজ্ঞে বসেছে দেখছি। দাঁড়া, এখনই ওর যজ্ঞে বসে আমি বার করছি। এই বলে সে ভয়ঙ্কর অট্টহাস্য
করে বলতে থাকলো, সেই মূর্খ তুচ্ছ ওঝা কিনা ভেবেছে আমার প্রতিশোধের খেলায় বিঘ্ন ঘটিয়ে এই গ্রামের লোকদের রক্ষা করবে। তা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তীব্র ধিক্কার জানিয়ে কাপালিক আবার নিজের চোখ বন্ধ করলো। এরপর সে বিড়বিড় করে এক অজানা মন্ত্র পাঠ করতে শুরু করলো। সাথে সাথে ক্রমাগত যজ্ঞে আহুতি দিতে থাকলো। কিছুক্ষণ এভাবেই চলছিল। হঠাৎ চণ্ড কাপালিক চোখ খুললো। অতক্ষণে মন্ত্রোচ্চারণ বন্ধ হয়েছে। এই নিশতি রাত হয়ে উঠেছে সম্পূর্ণ শব্দহীন। এদিকে নিবারণের চারিপাশে ক্রমে ক্রমে চাপা ভ্যাপসা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সে দুই হাতে নিজের নাক চেপে ধরে অনবরত মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল শ্মশানে একটি মেয়ের কান্নার শব্দ। সেই শব্দের সন্ধান করতে হঠাৎ সে কি মনে করে যজ্ঞ সম্পন্ন না করে উঠে পড়ল। কিছুটা পায়ে এগোতেই সে দেখলো একজন গৃহবধূ অঝরে কেঁদেই চলেছে। মেয়েটির থেকে 5 হাত দূরত্ব বজায় রেখে গলায় নিবারণ যাই বলে উঠল, কে রে তুই? এত রাত্রিরে শ্মশানে মরতে এসেছিস কেন? আমি তো আজকে সবাইকে বারবার বারণ করে দিয়েছিলাম কেউ যেন শ্মশানে না আসে, তাও তুই কেন এসেছিস এখানে? এত প্রাণের একটু ভয় নেই নাকি রে? নিবারণের গম্ভীর গলা শুনে মেয়েটি ভয়ে ভয়ে বলল, আমার স্বামী প্রতিদিন আমার উপর অকথ্য অত্যাচার করে, তাই আমি আর তার অত্যাচার সহ্য করতে পারছি না। তাই আমি এই ব্রাহ্মণী নদীতে আত্মহত্যা করতে এসেছিলাম। মেয়েটির কথা শুনে নিবারণ একটু বিরক্ত হয়ে বলল, জানিস না আত্মহত্যা মহাপাপ? তুই চিন্তা করিস না, আমি তোকে কিছু শিকড় দেব, তা প্রতিদিন তোর স্বামীকে খাবারের সঙ্গে মিশিয়ে খেতে দেখবি তোর স্বামী ভালো মানুষ হয়ে যাবে। তার সাথে তুই সুখের সংসার করতে পারবি। একদম মরার কথা মাথা থেকে ঝেড়ে ফেল। আর এত কথার মধ্যে তোর নামটাও তো জানা হলো না। তোর নাম কি? কোন বাড়ির বউ তুই? আগে আমার নাম রাধারানী। আপনাকে যে জমিদার ডেকেছেন সেই জমিদার বাড়ির লেটেল সর্দারের বউ আমি। সেই লেটেল সর্দারের বউ আমি? ও, তুই জমিদারের খাস লেটেল বৃন্দাবনের বউ? এবার বুঝলাম। বেশ, চল, আর কিছুক্ষণের মধ্যে ভোর হবে। তুই আমার যজ্ঞস্থলে চল। আমি যজ্ঞ সম্পন্ন করেই তোকে সেই ঔষধি দেব। আচ্ছা বাবা ঠাকুর চলুন। আচ্ছা বাবা ঠাকুর চলুন। নিবারণ কিন্তু রাধারানীর মুখে সেই কুটিল হাসির দিকে একবারও খেয়াল করল না। এরপর নিবারণ যজ্ঞস্থলে উপস্থিত হয়ে আবার মন্ত্র পড়া শুরু করলো। মন্ত্রোচ্চারণের সাথে সাথে যজ্ঞে আহুতি দিতে থাকলো। কিন্তু হঠাৎ তার নজর গেল রাধারানীর দিকে। যজ্ঞের আগুনের শিখায় তার শরীরের কোনো ছায়া দেখা যাচ্ছে না। নিবারণের আজ বুঝতে লাগে থাকলো না সামনে থাকা বউটি আসলে কে। রাগে কাঁপতে কাঁপতে নিবারণ চিৎকার করে উঠল, ওরে শয়তানি, তুই তবে সেই প্রেত যে এতদিন ধরে গায়ের লোকগুলোকে খেয়েছিস, এই বউটাকে খেয়েছিস, আর তার শরীরে বাসা বেঁধে আজ তুই তোর জমের ঘরে পা রেখেছিস। কিন্তু আমাকে তুই চিনিস নে রে, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। নিবারণের কথা শুনে রাধারানী রূপী প্রেতটি খিলখিল করে হেসে উঠল। নিবারণ সবে মন্ত্র দ্বারা তাকে বন্দি করতেই যাবে, তৎক্ষণাৎ সেই প্রেত মায়া বলে একদম তার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। ঠোঁটে লেগে আছে ভয়ানক কুটিল হাসি। নিবারণ কিছু করার আগেই সেই প্রেত তার তীক্ষ্ণ দাঁতগুলো নিবারণের কণ্ঠনালী বরাবর বসিয়ে দিল। নিবারণ আজকে গাত্র বন্ধন করতে ভুলে গিয়েছিল, ফলে খুব সহজেই প্রেত তাকে আক্রমণ করতে পারলো। কিছুক্ষণ ধস্তাধস্তি পর নিবারণের শরীর আস্তে আস্তে অবশ হয়ে পড়ল যজ্ঞ বেদির পাশে। সেই প্রেত মহানন্দের নিবারণের মৃত শরীর থেকে রক্ত পান করে তার তীব্র চিৎকার করতে লাগলো। যার সাহস সঞ্চয় করে ভোরবেলা ঘরের দর খুলে বেরিয়ে এসেছিল, তারা পুনরায় সেই পৈশাচিক চিৎকারের শব্দে একেবারে আটকে ওঠার সাথে সাথে আবার ঘরে খিল দিয়ে নাম জপ করতে লাগলো। কিছুটা বেলা বাড়লে বৃন্দাবন সহ 10-12 জন লোক ভয়ে ভয়ে শ্মশানের দিকে রওনা হলো। শ্মশানে গিয়ে তারা দেখলো যজ্ঞবিধির পাশে নিবারণের দেহটা পড়ে রয়েছে, আর সেখানে এসে কয়েকটা শেয়াল কুকুর ঘুরছিল। মানুষের দল দেখে তারা সেখান থেকে চলে গেল। নিবারণের হাত পা মাথা সব তীব্র আক্রোশে টেনে টেনে ছেঁড়া হয়েছে। মাথাটা দেহ থেকে কিছুটা দূরে ব্রাহ্মণী নদীর চরে পড়ে আছে। সেখানে চোখ দুটি নেই, বরং দুটো কোটরের সৃষ্টি হয়েছে। এই 2 দিনে গ্রামের মানুষের মনে যে সাহসের সঞ্চয় হয়েছিল, তার জন্য নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল।
সরি। তো আজকে এ পর্যন্তই ঘটনা ছিল। নমস্কার প্রিয় পারভেজ মুশারফ ভাই ও ভৌতিক স্টোরি 2024-এর সকল শ্রোতা বন্ধুরা। কাজের চাপে থাকার জন্য আমি গল্পটির শেষাংশ এখানে শেষ করতে পারলাম না। গল্পটির আরেকটি শেষাংশ আসবে, যেখানেই তানহার তান্ত্রিক সেই ভুবনডাঙ্গার প্রেতকে ধ্বংস করে দেবেন না কি করবেন সেটা আপনারা জানতে পারবেন এর পরবর্তী অংশে, অর্থাৎ শেষাংশে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভৌতিক স্টোরি 2024-এর সাথে থাকবেন। নমস্কার। ওয়াসাম জাস্ট আনবিলিভেবল, উড়ে যাবার মতো ঘটনা, একদম উড়ে যাবার মতো ঘটনা পাঠিয়েছেন আপনি সায়ন প্রামাণিক ভাই। আপনি এরকম আরও অনেক ঘটনা পাঠাতে থাকেন, তাহলে আমাদের ভৌতিক স্টোরি 2024 চ্যানেলটা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আজকে আর একটা কথা বলা হয়নি, আপনারা কিন্তু আমাদেরকে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারের কথাটা প্রথমেই বলা হয়নি, এখন বলে দিচ্ছি। 0193371448 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন আপনাদের ঘটনাগুলো, এবং ঘটনাগুলো সেন্ড করে দেওয়ার পরপরই আপনাদেরকে কিছুদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ঘটনাটা কত তারিখে শেয়ার করা হবে এবং কোন মঙ্গলবারে শেয়ার করা হবে। তো আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে 0193371448 এই নাম্বারে। এরপর আপনার ঘটনাটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমার কণ্ঠে প্রশাসানো হবে। তো আজকে এই পর্যন্ত ছিল। আগামী মঙ্গলবার নিয়ে আসবো অন্য কোনো ঘটনা এবং এই তানহা তান্ত্রিকের ঘটনার শেষাংশ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক স্টোরি 2024-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এরপর আপনারা শুনবেন একটি হরর, ভৌতিক স্টোরিজের একটি হরর থিম সং। তো সেই গানটা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করলাম, সেই হরর থিম সংটি শোনার জন্য আমন্ত্রণ করলাম আপনাদের।